আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি কিন্তু তোমরা যারা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যারা স্টুডেন্টস আছো তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তোমরা এই ভিডিওর মাধ্যমে এখন বুঝতে চলেছো আজ তোমাদের আলোচনার টপিক হচ্ছে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে গদ্যটি, যার নাম হচ্ছে প্রতিজ্ঞা সাধনম। এই প্রতিজ্ঞা সাধনম নিয়ে আজ আমরা আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা প্রতিজ্ঞা সাধনমের উৎস, কবি পরিচিতি, বিষয়বস্তু এবং নামকরণ নিয়ে আলোচনা করব। এবারে নেক্সট যে ভিডিও আসবে পরে সেই ভিডিওতে আমরা কিন্তু প্রতিজ্ঞা সাধনমের যে তোমাদের লাইন ধরে ধরে যেগুলো আছে কিন্তু প্রত্যেকটা লাইন ধরে ধরে কিন্তু আমরা বঙ্গানুবাদ সহ ভালোভাবে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না। তো শেয়ার করলে কি হয় দেখো, শেয়ার করলে তোমাদের যেমন এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও হেল্প হচ্ছে, তোমাদের বন্ধুদেরও কিন্তু হেল্প হতে পারে। তোমরা যদি এই ভিডিওগুলো যদি শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে কিন্তু আমি একটু মোটিভেট হই এবং আমিও পরবর্তী ভিডিও বানানোর জন্য কিন্তু রেডি হতে পারি। তো চলো দেরি না করে আমরা সরাসরি কিন্তু মূল ভিডিওর দিকে এগিয়ে যায়। এর আগের ভিডিওতে ডিএভি মডেল বা পাবলিক স্কুলের যে তোমাদের লাস্ট পার্ট ছিল সেটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। যা ডিএভি মডেল বা পাবলিক স্কুলের যারা স্টুডেন্ট আছো তারা যদি এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি, তারা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে চলো প্রতিজ্ঞা সাধনম কি লেখা আছে এটা প্রথমে আমরা কবির সম্বন্ধে জেনে নেব। তো উৎস এটা তোমরা জেনে রাখো, পরে আমি ভালোভাবে বলছি উৎসটা। পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস রচিত শিবরাজ বিজয়মের অংশবিশেষ, মানে এটা রচয়িতা হচ্ছে পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস। এই প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটি রচনা করেছেন বা লিখেছেন এবং এর মূল উৎস হচ্ছে শিবরাজ বিজয়ম, ঠিক আছে, সেখান থেকে নেওয়া হয়েছে। এবারে কবির সম্বন্ধে অর্থাৎ পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাসের সম্বন্ধে বা তার জীবনীর সম্বন্ধে আমরা কিছু কিন্তু জেনে নেব। তো চলো আমি তোমাদেরকে বলছি কি বলছে। প্রতিজ্ঞা সাধনম শীর্ষক গদ্যাংশের লেখক হলেন পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস। তার সময়কালটা কখন? 1858 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত তার জীবনকাল ছিল। পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস ঊনবিংশ শতকের ব্রজ ভাষার একজন প্রসিদ্ধ কবি ছিলেন। ব্রজ ভাষা হচ্ছে কি, বৃন্দাবনে যারা থাকে তাদেরকে বলা হয় ব্রজবাসী। তো সেইখানকারই একটি প্রসিদ্ধ ভাষা ছিল। ব্রজ ভাষায় রচিত অসাধারণ অনেক কাব্য কবিতা তাকে এই পরিচিতি দিয়েছে, মানে তিনি ব্রজ ভাষায় অনেক কিন্তু কাব্য বা কবিতা রচনা করেছিলেন। আবার আধুনিক সংস্কৃত রচনাকারদের মধ্যেও তিনি ছিলেন এক অলৌকিক প্রতিভা সম্পন্ন, বা আধুনিক যে সমস্ত মানে রচনাকাররা ছিলেন তার মধ্যেও কিন্তু তিনি পপুলার ছিলেন। অম্বিকা দত্তের জন্ম হয়েছিল কোথায়? জয়পুরে। তোমরা সকলেই জানো জয়পুর। তার বাবার নাম দুর্গা দত্ত, তার বাবার নাম হচ্ছে দুর্গা দত্ত। জয়পুরকে কি বলা হয় ইংরেজিতে? জয়পুরকে ইংরেজিতে বলা হয় পিঙ্ক সিটি, ঠিক আছে। তার বাবার নাম ছিল দুর্গা দত্ত। দুর্গা দত্ত কিন্তু সংস্কৃত ও হিন্দির এক সিদ্ধস্ত লেখক ও কবি ছিলেন। দুর্গা দত্ত কিন্তু সংস্কৃত আর হিন্দি ভাষার একজন খুব ভালো লেখক এবং কবি ছিলেন। তিনি ব্যবসার খাতিরে কাশীতে এসে বসবাস করতে লাগেন। দুর্গা দত্ত অর্থাৎ অম্বিকা দত্তের পিতা কিন্তু ব্যবসার খাতিরে কাশীতে এসে বসবাস করতে লাগলেন। তো বাবার সঙ্গেও কিন্তু অম্বিকা দত্ত কাশীতে গিয়েছিলেন। এরপর 11 বছর বয়সে মাকে এবং 17 বছর বয়সে বাবাকে হারান। এরপর 11 বছর বয়সেই কিন্তু তার মা মারা যান এবং 17 বছর বয়সে কিন্তু তার বাবা মারা যান। 1871 সালে মাত্র 13 বছর বয়সে তিনি বিয়ে করেন। খুব কম বয়সে তাকে বিয়ে করতে হয়েছিল। পণ্ডিত তারাচরণ তর্করত্নের কাছে সাহিত্য দর্পণ, কুঞ্জলাল বাজপেয়ী এবং কৈলাসচন্দ্র ভট্টাচার্যের কাছে ন্যায়, রামমিশ্র শাস্ত্রীর কাছে সাংখ্য এবং বিশ্বনাথ কবিরাজের কাছে বৈদিক শাস্ত্র এবং বাংলা ভাষা শিখেছিলেন। এই জিনিসগুলো
মানে বিভিন্ন জনের কাছে কিন্তু তিনি শিখেছিলেন। বিয়ের পর জীবনের বেশ কিছু বছর খুব অর্থাভাবে কাটে অম্বিকা দত্তের। বিয়ের পর তার মা বাবা কেউ ছিলেন না, তিনি রোজগারও করতে পারতেন না, তার ফলে তার কিন্তু সংসারে অনটন লেগে থাকতো। হিন্দি শিখিয়ে কথা করে বেশ কিছু বছর কাটানোর পর 1883 সালে মধুবনী সংস্কৃত পাঠশালার প্রধান আচার্য নিযুক্ত হন। কি করেছিলেন? বলছে হিন্দি শিখিয়ে কথা করে এইভাবে কিছুদিন কাটানোর পর 1883 সালে কিন্তু মধুবনী সংস্কৃত পাঠশালার প্রধান হেডমাস্টার হয়েছিলেন তিনি। এই সময় থেকে তার অর্থাভাব কিছুটা দূর হয়। তারপর থেকে তার কিন্তু সংসারে অবনটন ছিল না, ঠিক আছে, পয়সার সেরকম টাকা পয়সার কষ্ট হয়নি। এরপর 1886 থেকে জীবনের শেষ দিন পর্যন্ত মুজফ্ফরপুর জেলা স্কুলের হেড পণ্ডিত ছিলেন। এরপর 1886 সাল থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি যত বছর পর্যন্ত বেঁচে ছিলেন সেই সময় তিনি মুজফ্ফরপুর জেলার, মুজফ্ফরপুরের কি বিখ্যাত? লিচু বিখ্যাত। দেখবে অনেকেই বলে মুজফ্ফরপুরের লিচু। তো মুজফ্ফরপুর জেলার স্কুলের হেড পণ্ডিত ছিলেন। জীবনের শেষ 1-2 বছর পাটনা কলেজে অধ্যাপনাও করেছিলেন তিনি। জীবনের শেষ 1-2 বছর পাটনা কলেজেও কিন্তু তিনি টিচার হিসাবে নিযুক্ত হয়েছিলেন। কাশীতে এসেই অম্বিকা কাশী কাব্য সমাজের সক্রিয় সদস্য হয়ে সমস্যা পূর্তিতে যোগদান করেছেন। কাশীতে এসেই কিন্তু কাশী কাব্য সমাজের সক্রিয় সদস্য পদে কিন্তু সমস্যা পূর্তিতে যোগদান করেছিলেন। মাত্র 12 বছর বয়সে কাশী কবিতা বর্ধনী সভা থেকে সুকবি উপাধি লাভ করেছিলেন কিন্তু অম্বিকা দত্ত ব্যাস 12 বছর বয়সেই। কি উপাধি? সুকবি উপাধি। ভারতেন্দু হরিশ্চন্দ্র নামে প্রখ্যাত হিন্দি কবির প্রভাবে প্রভান্বিত হয়েছিলেন অম্বিকা। ভারতেন্দু হরিশ্চন্দ্র নামে একজন হিন্দি কবির প্রভাবেও কিন্তু তিনি প্রভান্বিত হয়েছিলেন। অসাধারণ বিদ্যাবত্তা তথা প্রতিভার জন্য বিভিন্ন সময়ে তিনি ভারত ভাস্কর, সাহিত্যাচার্য, ব্যাস প্রভৃতি উপাধি লাভ করেছিলেন। ঠিক আছে, এই যে অম্বিকা দত্ত ব্যাস, ব্যাসটা হচ্ছে উপাধি। ভারত ভাস্কর উপাধি, সাহিত্যাচার্য, ব্যাস প্রভৃতি উপাধি কিন্তু তিনি লাভ করেছিলেন। মাত্র 42 বছর বয়সে 1900 খ্রিস্টাব্দে 9 বছরের ছেলে, এক মেয়ে এবং বিধবা স্ত্রীকে অসহায় অবস্থায় ফেলে রেখে অম্বিকা দত্ত ব্যাস পরলোক গমন করেন। মাত্র 42 ইয়ার্সে। কত সাল? 1900 সালে 9 বছরের একজন ছেলেকে, একটা মেয়েকে এবং স্ত্রীকে অসহায় অবস্থায় ফেলে রেখে অম্বিকা দত্ত ব্যাস কিন্তু আমাদের ছেড়ে চলে যান, অর্থাৎ পরলোক গমন করেন। তো এই ছিল অম্বিকা দত্ত ব্যাসের জীবন কাহিনী। এবারে উৎস একটু জেনে নেব এই প্রতিজ্ঞা সাধনমের। তো উৎস কি বলছে দেখো, 19বিংশ শতকে প্রসিদ্ধ সাহিত্যকার পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাসের একটা গদ্য কাব্য লিখেছেন যার নাম হচ্ছে শিবরাজ বিজয়ম। ঠিক আছে, আধুনিক কাব্য চিন্তায় শিবরাজ বিজয়ম কাব্যটিকে একটি সংস্কৃত ঐতিহাসিক উপন্যাস বলা যায়। বলছে আধুনিক কাব্য চিন্তায় শিবরাজ বিজয়ম কাব্যটিকে একটি সংস্কৃত ঐতিহাসিক উপন্যাস বলা যায়। ঠিক আছে, মানে আধুনিক কাব্য চিন্তা করে এটাকে কিন্তু সংস্কৃত ঐতিহাসিক উপন্যাসও বলা হয়। যাই হোক, কাব্যটিতে মোট 3টি বিরাম, বিরাম মানে কি অধ্যায় আছে এবং প্রতিটি বিরামে 4টি করে নিঃশ্বাস আছে, মানে প্রতিটি অধ্যায়ে 4টি করে নিঃশ্বাস আছে। তাহলে কাব্যটিতে মোট 12টি নিঃশ্বাস আছে। ঠিক আছে, আলোচ্য পাঠ্যাংশটি সেই প্রথম বিরামের অর্থাৎ প্রথম অধ্যায়ের 4র্থ নিঃশ্বাস থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা গেল প্রতিজ্ঞা সাধনমের উৎস। এবারে বিষয় সংক্ষেপ আমরা একটু জেনে নেব যে বিষয়বস্তুটা কি আছে। বিষয় সংক্ষেপটা দেখো কি বলছে, এটা তো বললাম যে আলোচ্য গদ্যাংশটি প্রথম বিরামে 4র্থ নিঃশ্বাস থেকে নেওয়া হয়েছে। তা আষাঢ় মাস, মানে আষাঢ় মাস কি? বর্ষাকাল। তাহলে দেখো বিষয়বস্তু কি বলছে, আষাঢ় মাস, আষাঢ় মাসে কি খুব বর্ষা হয়, বৃষ্টি হয়, বর্ষাকাল। সন্ধ্যার সময়, সন্ধ্যাকাল, সূর্য অস্ত চলে যাচ্ছে, এই সময়ে সিঁদুরের মতো লাল মেঘের মধ্যে সূর্য প্রবেশ করেছে। মানে সিঁদুরের মতো লাল একটা মেঘ করেছে, সেই মেঘের মধ্যে কিন্তু সূর্য প্রবেশ করছে। চড়াইরা বাসায় ফিরে যাচ্ছে। চড়াই মানে চড়ুই পাখি, স্প্যারো। ঠিক আছে, চড়ুই পাখিরা কিন্তু নিজে নিজে বাসায় ফিরে যাচ্ছে।
হঠাৎ মেঘের রাশি আকাশে আবির্ভূত হলো। হঠাৎ মেঘের রাশি মানে প্রচন্ড পরিমাণে মেঘ আকাশে কিন্তু দেখা গেল, ক্ষণিকের মধ্যে ছেয়ে গেল আকাশ এবং সেই মেঘে কিন্তু পুরো আকাশ ঢেকে গেল। এই সময় দেখা গেল 16 বছরের একটি ফর্সা ছেলে পাহাড়ি রাস্তা ধরে ঘোড়ায় চড়ে যাচ্ছে। এই সময় দেখা গেল 16 বছরের একটি ফর্সা যুবক পাহাড়ি রাস্তা ধরে কিন্তু ঘোড়ায় চড়ে যাচ্ছে। তার শরীর সুগঠিত, অর্থাৎ তার শরীর খুব সুন্দর, কোঁকড়ানো চুল, দূর থেকে আসার পরিশ্রমের ফলে কপালে, গালে, নাকের ডগায়, উপর ঠোঁটে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মানে দূর থেকে কোথাও থেকে ঘোড়ায় চড়ে আসছে, তার জন্য কপালে, গালে, নাকের ডগায় এবং ঠোঁটে কিন্তু বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ছে। মাথায় উষ্ণিস, মানে মাথায় কিন্তু কোঁকড়ানো চুল। কঞ্চুক দিয়ে বোঝা যাচ্ছে সে শিবাজির বিশ্বস্ত একজন সিংহ দুর্গ থেকে তারই একটি চিঠি নিয়ে তরুণ দুর্গে যাচ্ছে। তো তাকে দেখে মনে হচ্ছে যে শিবাজির একজন বিশ্বস্ত কোনো অনুচর, যিনি সিংহ দুর্গ থেকে শিবাজির একটি চিঠি নিয়ে তরুণ দুর্গে যাচ্ছে। এটাই কাজ, মানে শিবাজির একটা চিঠি নিয়ে সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গে যেতে হচ্ছে। তো সেই যাওয়ার পথেরই কিছু এখানে বর্ণনা রয়েছে যাওয়ার সময়। যেমন মেঘদূত পাঠ্যাংশে তোমরা পড়েছিলে, যেমন মেঘকে দূত হিসাবে কিন্তু কল্পনা করে মহাকবি কালিদাস যেমন মেঘের যে যাত্রাপথের বর্ণনা দিয়েছিল, অর্থাৎ মেঘকে কিন্তু মহাকবি কালিদাস দূত হিসাবে কল্পনা করেছিলেন এবং সেইখানে যক্ষ মেঘকে কিন্তু তার প্রিয়তমার কাছে চিঠি পৌঁছে দিতে বলেছিলেন। সেই রকমই কিন্তু অনেকটা সিমিলারলি একটা গদ্য গ্রন্থ। তো কি বলছে, সেই চিঠি নিয়ে তরুণ দুর্গে যাচ্ছে। হঠাৎ এমন সময় উঠলো ভীষণ ঝড়। সেই সময় যখন চিঠি নিয়ে যাচ্ছে সেই ছেলেটি 16 বছরে, তখন আকাশে একটি ভীষণ ঝড় উঠলো। একে তো সন্ধ্যার অন্ধকার, তার সঙ্গে ঝড়, তার উপর আবার মেঘের ঘনঘটা। আকাশে প্রচন্ড মেঘ করেছে, প্রথমেই বললাম, তার উপর ঝড়ের দাপটে উড়া ধুলোয় শুকনো পাতায় অন্ধকার যেন দ্বিগুণ হয়ে উঠল। তার ফলে ঝড় এবং শুকনো পাতায় যে উঠছে তাতে অন্ধকার যেন আরো বেড়ে গেল। এখানে পাহাড় থেকে পাহাড়ে, সিংহ থেকে সিংহে, বন থেকে বনে, ঝর্ণা থেকে ঝর্ণা, উপত্যকা থেকে উপত্যকায় যেতে কোনো সরল পথ নেই। মানে যেহেতু পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে ঘোড়ায় চড়ে, সেজন্য বলছে পাহাড়ের পর পাহাড়, উঁচু উঁচু শৃঙ্গ, বন থেকে বন পেরোচ্ছে তো বনই পেরোচ্ছে, বনের কোনো শেষ নেই, ঝর্ণা তো ঝর্ণায়, উপত্যকা থেকে উপত্যকায় যেতে কোনো মানে সহজ পথ নেই। গোটা পথটায় বা পুরো পথটাই হচ্ছে কিন্তু খুব দুর্গম পথ। সেই পথ দিয়ে কিভাবে সেই 16 বছরের যুবকটা শিবাজির সেই চিঠি নিয়ে সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গে যাবে, সেই নিয়ে কিন্তু এই ঘটনাটা। কিন্তু ইন্টারেস্টিং একটা কিন্তু গল্প আছে তোমাদের। তো ঘোড়া খুব মসৃণ পাথরে স্খলিত হচ্ছে, ঘোড়া কিন্তু মসৃণ পাথর রয়েছে, তাতে কিন্তু তার চলতে খুব অসুবিধা হচ্ছে। তবু ওই শিবাজির চর, ওই অশ্বারোহী যুবকের কোনো ক্লান্তি নেই। তাও কিন্তু শিবাজির চর যে অশ্বতে আরোহণ করে আছে, অর্থাৎ ঘোড়াতে যিনি চেপে আছে, সেই যুবকের কিন্তু কোনো ক্লান্তি নেই। এরকম পরিস্থিতিতেও আছে শুধু প্রতিজ্ঞার বাণী, মানে তার কার্যের প্রতি তার যে অধিকার আছে, অর্থাৎ তার যেটা কাজ, সেটা যে প্রতিজ্ঞা করেছে যে চিঠি, শিবাজির চিঠি সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গে নিয়ে যাবে, সেই জন্যই বলা হচ্ছে আছে খালি তার প্রতিজ্ঞার বাণী, দেহের পাতন বা কার্যের সাধন। মানে যেমন করেই হোক তাকে সেই কার্য বা কাজ পূরণ করতেই হবে, কাজ কমপ্লিট করতেই হবে। এটা দেখো এই ঘটনাটা রয়েছে। তো আমি তো প্রথমেই বললাম যে নেক্সট যে তোমাদের ভিডিওটাই আসবে সেটিতে আমি সম্পূর্ণ বঙ্গানুবাদ সহ লাইন ধরে ধরে আলোচনা করব। তাই সকলে কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, তাহলে তোমরা একটি ভিডিও মিস করবে না। এবং প্রত্যেকটা ভিডিও দেখবে আমি যতটা সম্ভব তোমাদের জন্য শর্টে করার চেষ্টা করি, যাতে তোমাদেরকে যেন বেশিক্ষণ মানে টাইম দিতে না হয়, অথচ তোমরা যেন ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারো। তো কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, এরপরেও তোমাদের জন্য ভিডিওর কমেন্ট বক্স ওপেন আছে, তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, তাহলে আমি আরো ভালোভাবে তোমাদের হেল্প করতে পারবো। এবারে সর্বশেষে আমরা একটু নামকরণটা জেনে নিই।
তো দেখো আমি আরেকটু প্রথম থেকে একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, নাহলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। তো প্রথমেই এই কথাটা বললাম, আলোচ্য গদ্যাংশটির নাম প্রতিজ্ঞা সাধনম। বর্ণিত কাহিনীতে শিবাজির একজন বিশ্বস্ত অনুচর অর্থাৎ 16 বছরের একটি যুবকের প্রচেষ্টা বর্ণনা করা হয়েছে। তো কিরকম? আষাঢ় মাসের এক ভয়ঙ্কর ঝঞ্ঝা বিক্ষুব্ধ সন্ধ্যায় সে পাহাড়ি বন্ধুর পথে ঘোড়ায় করে সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গে যাচ্ছে। সঙ্গে নিয়ে যাচ্ছে তার প্রভু শিবাজির একটি চিঠি। যেতে যেতে তার মুখে ফুটে উঠেছে বিন্দু বিন্দু ঘাম, তবুও প্রতিজ্ঞা সাধনে তার অবিচল মনোভাব লক্ষ্য করা যায়। এই জিনিসটা ভালোভাবে বোঝো। প্রতিজ্ঞা সাধন মানে তার প্রমিস, প্রমিস মানে হচ্ছে প্রতিজ্ঞা, সাধন মানে কমপ্লিট করা বা ফুলফিল করা। তো সেই ছেলেটার অর্থাৎ 16 বছরের যুবকটার মানে প্রতিজ্ঞা কি ছিল বা প্রমিস কি ছিল? প্রমিস ছিল যতই মানে পরিস্থিতি খারাপ হোক তাকে কিন্তু শিবাজির যে চিঠিটা সে কালেক্ট করেছে বা সংগ্রহ করেছে সেটা সে সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গে অবশ্যই পৌঁছাবে। ঠিক আছে? তো এই মনোভাবটা কিন্তু তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তার মন্ত্র হলো দেহের পাতন অথবা কার্যের সাধন। মানে তার মন্ত্র কি? দেহের পাতন, অর্থাৎ তার দেহ যতই খারাপ হোক, যতই তাকে পরিশ্রম করতে হোক, কিন্তু তার কাজ যেন সাধন হয়, অর্থাৎ কাজটা যেন কমপ্লিট হয়। এই প্রতিজ্ঞা সাধনের ভাবকে লক্ষ্য করেই গদ্যাংশটির নামকরণ করা হয়েছে প্রতিজ্ঞা সাধনম। মানে কি আমি ভালোভাবে বুঝিয়ে দিই। এখানে দেখো প্রতিজ্ঞা সাধনম নামকরণটা কেন হলো? এখানে যুবকটির একটি লক্ষ্য ছিল, যেমন তেমন করেই হোক বা যে কোনো পরিস্থিতিতেই কিন্তু শিবাজির যে চিঠিটি সে কালেক্ট করেছে সেটাকে সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গে কিন্তু তাকে পৌঁছাতেই হবে। তার একটি মনে মনে কিন্তু প্রতিজ্ঞা ছিল বা দৃঢ় সংকল্প ছিল বা প্রমিস ছিল, এবং সেটাকে ফুলফিল করার জন্য, সাধন করার জন্য তাকে আর যতই কষ্ট হোক, যতই পরিশ্রম হোক, তাকে কিন্তু সেটা কমপ্লিট করবেই। সেই জন্যই কিন্তু এই নামকরণটা সম্পূর্ণ সার্থক, সুসংবহ এবং সামঞ্জস্যপূর্ণ হয়েছে। তো এখানেই তোমাদের এই প্রতিজ্ঞা সাধনমের উৎস, কবি পরিচিতি, বিষয়বস্তু এবং নামকরণ এটি সমাপ্ত হলো। এবং ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।